নমস্কার। কলকাতা দূরদর্শন আয়োজিত সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমার মনে পড়ছে বেশ কিছু বছর আগের কথা। আমি তখন একটি পত্রিকাতে ফিচার লিখি নানা বিষয় নিয়ে। তো আমার ইচ্ছে হলো যে কলকাতার যে তলপেট অর্থাৎ অন্ধকার কলকাতা, এই নিয়ে আমি একটা ফিচার লিখব। তো সেই সময় বেশ কিছু পত্রপত্রিকা সংগ্রহ করছি। আমার হাতে একটা বই এলো, মেঘনাদ গুপ্তের লেখা রাতের কলিকাতা। অদ্ভুত কাহিনীকার ভাবে লিখেছেন, সে অতুলনীয়। সেই সময়ের কলকাতার আনাচে কানাচে গলিতে যে অন্ধকার কলকাতাকে মেঘনাদ গুপ্ত দেখিয়েছেন তা অতুলনীয়। এবং পরে জানতে পেরেছিলাম এই মেঘনাদ গুপ্ত আর কেউ নন, আমাদের সকলের পরিচিত সুসাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়। বইটা পড়ে যেমন অত্যাশ্চর্য হয়ে গেছিলাম, পরবর্তীকালে ভেবেছিলাম যে আচ্ছা, একজন এত গুণী একজন সাহিত্যকার তিনি এরকম অন্ধকার কলকাতা নিয়ে লিখলেন কেন? এবং তার পরবর্তীকালে আমি দেখেছি শুধু হেমেন্দ্র কুমার রায় নয়, এই সময়কারও অনেক সাহিত্যকার, অনেক রচনাকার, তারা কিন্তু এই রাতের কলকাতা ধরনের অনেক অন্ধকার জগতের যে সমস্ত গুন্ডা মাস্তান, যে সমস্ত দাদাগিরি, তাদের নিয়ে কিন্তু গল্প, উপন্যাস, ফিচার, নানা ধরনের সাহিত্য রচনা করে চলেছে। যদিও এই বিষয়টা অনেকটাই ওই আড়ালেই থেকে গেছে। আজকে আমরা কিন্তু সেই গুন্ডাগিরি, সেই মাস্তানি, সেই অন্ধকার জগৎ নিয়েই আলোচনা করব। আমাদের বাঙালির সংস্কৃতিতে, সাহিত্যে এই গুন্ডামোর ভূমিকা কতটুকু, তাই নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমরা দুজন বিশিষ্ট অতিথিকে আমাদের স্টুডিওতে পেয়েছি। আমার বাঁ পাশে রয়েছে লেখক সুপ্রিয় চৌধুরী এবং তার পাশে রয়েছে সাংবাদিক এবং লেখক সৌরভ গুহ। আমি প্রথমে সুপ্রিয়দার কাছে আসি। সুপ্রিয়দা, আমার মনে পড়ছে যে আমি তখন একটি খবরের কাগজে চাকরি করি। একবার একটা ফিচারে বা একটা ক্রোড়পত্র তৈরি করবো ভাবলাম যে এই অন্ধকার জগৎ নিয়ে, এবং আমি যোগাযোগ করলাম তোমার সঙ্গে। তুমি একটা ফিচার লিখেছিলে এবং পড়ে আমরা চমকে উঠেছিলাম সেই ফিচারটা, যে কি অসাধারণ গভীরতার সঙ্গে তুমি সেই লেখাটিকে লিখেছিলে এবং পাঠক মহলে বিপুল সমাদৃত হয়েছিল তো বটেই। তার পরবর্তীকালে তোমার প্রথম উপন্যাস দ্রোহজ যখন একটি স্বনামধন্য পত্রিকায় প্রকাশ পেল শারদ সংখ্যায়, বাংলার সাহিত্য মহল এবং পাঠক মহলে হইচই পড়ে গেল যে দ্রোহজর লেখক কে এই উপন্যাসিক, এবং সকলে মুগ্ধ হয়ে গেছিল। তোমার কাছে জানতে চাই, দ্রোহজর লেখক হিসাবে এই যে একটা অসাধারণ উপন্যাস তুমি তৈরি করলে, এটা তো ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া বোধহয় সম্ভব না, নাকি পুরোটাই কল্পনাপ্রসূত? কিভাবে রচনা হলো দ্রোহজর, এইটা দিয়ে আজকে আমার আলোচনা শুরু করা যাক। আসলে দ্রোহজ আমার লিখতে না, সত্যি কথা বলতে কি, পরবর্তী কিছু উপন্যাস লিখতে আমার খুবই কষ্ট হয়েছে। জায়গা কষ্ট বলা ভুল, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক দেখতে হয়েছে। দ্রোহজ না অ্যাকচুয়ালি যাকে ওই ইংরেজিতে একটা কথা আছে যে কাপ অফ টি, ওটা আমার কাছে ওরকম ছিল। সময়টাকে আসলে আমি এত কাছ থেকে দেখেছিলাম, এত ক্লোজ কোয়ার্টার থেকে দেখেছিলাম যে দ্রোহজ আমি যা দেখেছিলাম অ্যাকচুয়ালি তাই লিখে গেছিলাম। ফলে দ্রোহজ লিখতে খুব একটা হয়নি। তো এটা হচ্ছে দ্রোহজ তৈরি হওয়ার যেটাকে বলে ইতিহাস, কিন্তু এর একটা ইতিহাস আছে। এর ইতিহাস হচ্ছে যে অনেকেই চেনে, এই তার বাড়িতে সমস্ত সাহিত্যিকদেরও আড্ডা হয়। তিনি নিজে খুব লেখেন না, কিন্তু একটি অদ্ভুত মানুষ, তার নাম সত্যবান মিত্র। তার বাড়িতে যেহেতু আমার সঙ্গে 2007 সালে তার সঙ্গে কিছু আন্দোলন সূত্রে আলাপ, এবং সেইখানেই আমি তার বাড়িতে গিয়ে দেখলাম যে অনেকে আসে, অনেকের নাম হয়, তখন বিনোদের নামও উঠছে সেখানে, এবং সেখানে উল্লাস মল্লিক আসছে, অনেকেই আসছে। এটা দেখলাম যে লোকে লেখে। আমি কিন্তু তার আগে একটা কথা বলে নিতে হবে যে একটা ছোট গল্পও লিখি, বাট ওইখানে দেখছি লিখছে, একটা মনের মধ্যে তৈরি হচ্ছে, লিখছে, সবাই খাতা নিয়ে বসছে, কাগজ এরকম লিখছে। সত্যবান্ধাও লেখেন, কম লেখেন, খুব ভালো রম্য রচনা লেখেন, এসব দেখছি। ওই দেখাটা মনের মধ্যে একটা ফ্রেম তৈরি হচ্ছে যে লেখা যায়। তো এই লিখতে গিয়ে আমি প্রথম আমাকে যে তার নামটি এখানে করা দরকার, গৌতম কুমার দে, সে নিজেও লেখে, সুপ্রাবন্ধিক। সে আমাকে বললো যে আচ্ছা সুপ্রিয়দা, তুমি তো অনেকদিন রেড লাইট এরিয়াতে কাজ করেছো, তা রেড লাইট এরিয়ার বিভিন্ন প্রজেক্টে তুমি একটু লেখো না।
তো যাই হোক, সেই লেখাটার এই ইতিহাস, তাকে আমি কিভাবে ঘুরিয়েছিলাম, এবং মানে শেষ মুহূর্তে সে আমাকে এমন বলে যে সে একটি লিটল ম্যাগাজিনে লেখাটি দিতে চায়, এবং সে আমাকে বলে যে যদি তুমি এরপরেও না দাও লেখাটা হবে না। আমি ভাবছি কী লিখবো। যাই হোক, আমি একদিনের মধ্যে লেখাটা কমপ্লিট করে দিই তাকে, সে সম্পূর্ণ করে, অজস্র বানান ভুল সেটাকে সে ঠিক করে। কিন্তু সেখানেই গৌতম থামে না। গৌতম তারপরে আলাপ করিয়ে দেয়। আপনাদের জানা দরকার, এই যে যে বসে রয়েছে আমার পাশে, আমার অনুজ প্রতিম সাহিত্যিক ভাই বিনোদ ঘোষাল, এই বিনোদের কাছে এসে বলে যে তুমি একটা তাহলে একটু লেখো না, কলকাতার তুমি তো মস্তান দাও। ওই গল্প করতাম। এই এদের সঙ্গে কারুর সাথে আমার আলাপ ছিল, সেই অনেকের সাথেই, এবং কারুর সঙ্গে কারুর সময়, সেই সময় যেহেতু একটি রাজনীতি করতাম, তাদের কারুর সঙ্গে আমার যথেষ্ট, আমাদের যাকে হিন্দিতে বলে মুডভের, সেটাও হয়েছিল। তার ফলে আমি এদের অনেককে জানতাম। তারপরে একটা সময় বিভিন্ন সূত্রে, এগুলো আমি আর বলতে চাই না, তো সেই সূত্রে তখন ওই গৌতম আমাকে বলল যে পাঠিয়ে দিল বিনোদের কাছে। তা আমি গেলাম, ওদের অফিসটি ছিল এই মধ্য কলকাতাতেই একটি খুব পশ এলাকাতে। তো সেই অফিসে গেলাম, গিয়ে দেখলাম মোটামুটি সিরিয়ালের যুবক হিরো, মানে তরুণ হিরোর মতন একজন বেরিয়ে এলো, এসে বললো আপনি সুপ্রিয় চৌধুরী? আছে, হ্যাঁ ঠিক আছে লেখা। তা আমি তো সেই সময় খুব পাতলা কাগজ, নোংরা, সেই কাগজে দিয়ে দিলাম বিনোদকে লেখা। পাস হয়ে গেল। তারপরে বিনোদদের সেটা খুব ভালো লেগেছিল। লাগার পরে বিনোদ আমাকে, বিনোদের রিকোয়েস্ট, আমি ওখানে একটা নয়, বইটার লেখাটার নাম ছিল মস্তানতন্ত্র নিয়ে হচ্ছে কালো কলকাতা। তারপরে কলকাতায় অন্ধকার জগৎ এবং সাধারণ জগতে যে প্রচুর কোর্ট কথা চলে আর কি, সেই কোর্ট, হ্যাঁ, তার নাম ছিল কোর্ট কলকাতা। তারপরে ছিল কলকাতার বিভিন্ন ধরনের জুয়া নিয়ে ক্যাসিনো কলকাতা। তিনটে লেখা আমি সেই কাগজটিতে লিখি। অনেক দিন বাদে বিনোদের একটা চোখে পড়েছিল যে সুপ্রিয় চৌধুরী আর ভবিষ্যতে উপন্যাস লিখবেন কিনা জানি না, তবে উনি যদি একটি উপন্যাসও লেখেন, আর একটি উপন্যাসও আর না লেখেন, তাহলে দ্রোহজের জন্য সাহিত্য, বাংলা সাহিত্য ওনাকে একদম, এটা মানে অনস্বীকার্য। কিন্তু এখনো এত বছর পরেও দ্রোহজর যখন দেখি যে দ্রোহজর আজও সেটা রয়েছে, সেটা চলছে। এবং তুমি একটা ট্রেন্ড তৈরি করে দিয়েছিলে, এটা ঘটনা। এবং সৌরভদার কাছে আমি সেইখান থেকেই যাব যে তোমার প্রথম পরিচয় হচ্ছে তুমি সাংবাদিক, তারপর দ্বিতীয় পরিচয় হচ্ছে তুমি লেখক, এবং তোমার লেখাগুলো আমিও নিয়মিত, ব্লগগুলো আমি পড়ি। তোমার কাছে যেটা জানবার সেটা হচ্ছে তুমি সাংবাদিক হিসেবে যখন কাজ করছো, তখন তুমি অন্ধকার যে বাংলা বা অন্ধকার কলকাতাকে তুমি কাজের সূত্রে দেখতে পাচ্ছ, কিন্তু যখন তুমি কলম ধরছো তখন তো সাংবাদিকের দৃষ্টিটা থাকলেও তুমি তখন কিন্তু কলমচি বা তুমি লেখক। যখন তুমি এই কলকাতার তলপেট, মাস্তানির একাল সেকাল, এই নামের বইটা তুমি লিখলে, তুমি যখন কাজ করছো এই সময়, অথচ যখন তুমি কলম ধরলে তখন তুমি পিছিয়ে গেলে, একটা পুরনো সময়কে তুমি ধরলে। তো এই কারণটা কি? মানে এটার পিছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য, কোনো কাজ করেছিল? আমি কিন্তু গোটা লেখাটা একজন রিপোর্টারের দৃষ্টিকোণ থেকেই লিখেছি। মানে আমি যে গদ্যে লিখেছি সেটা সাংবাদিকতার গদ্য, সেটা সবার খুব পছন্দ হয়েছে, এটা আমার খুবই বড় প্রাপ্য। আসলে ঘটনাটা হয়েছিল যেটা, যে গোপালচন্দ্র মুখোপাধ্যায় বা গোপাল পাঠা, আমি বর্তমানে যে টিভি চ্যানেলে কাজ করি তাদের জন্য আমি একটা বাংলার রাজনীতি বলে, বাংলার ভোট, বাংলার নির্বাচনের ওপর কিছু শুটিং করতে গিয়েছিলাম বিধানচন্দ্র রায়ের বাড়িতে। এবারে বিধানচন্দ্র রায়ের নির্বাচন নিয়ে যখন আমি পড়াশোনা করছিলাম, সেখানে তার যে বিতর্কিত নির্বাচন, যেখানে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের একটা প্রসঙ্গ আসে, গোপাল পাঠার প্রসঙ্গ আসে, এই বিষয়টা আমি দেখতে পাই। এবং ওই কাজ করতে করতেই বিধানচন্দ্র রায়ের ওয়েলিংটন স্কোয়ারের ওই বাড়ি থেকে আমি খানিকটা দূরে ওই মলঙ্গা লেনে ঢুকে পড়ে আমি গোপালচন্দ্র মুখোপাধ্যায় বা গোপাল পাঠার বাড়িটা দেখি আর কি, এবং ওনার নাতি, ওরকে আমি ইন্টারভিউ করি। আমি এটা বলছি ধরুন 2021-এর নির্বাচনের আগে। তো এইবারে তখন থেকেই আমার একটা পরিকল্পনা ছিল, যেহেতু আমরা যুবক বয়সে গোপাল পাঠার নাম রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে, মানে আমরা 2006 সাল 7 সাল তখন আমি পেশায় চলে এসেছি, একজন জুনিয়র রিপোর্টার। তখন তপন ঘোষের হিন্দু সংহতি, যারা প্রথম গোপাল পাঠার নাম রাজনৈতিক পরিসরে আলোচনা শুরু করে। তো যাই হোক, গোপাল পাঠা একটা খুব ইন্টারেস্টিং নাম, এবং আমি ভেবেছিলাম যে আমি গোপাল বাবুকে নিয়ে একটা কাজ করব। আমি কিন্তু মানসিকভাবে সেইভাবেই এগোচ্ছিলাম। মস্তান নিয়ে কাজ করব আমার সেভাবে কোনো পরিকল্পনা ছিল না।
তা আমি যে এই কাজটা করছি দুটো লোক জানতো, একজনের নাম সুকল্প চট্টোপাধ্যায়, মান্দাস বলে একটা সংগঠন প্রকাশনা করে, আরেকজন অর্কদেব, এই নামটা বলতে হবে। তো যখন আমি এরকম কাজ করছি এবং ওদের সঙ্গে কি কি খুঁজে পাচ্ছি আমি ওদেরকে জানাতাম। একদিন হঠাৎ আমাকে কালী পুজোর আগে অর্ক বলে যে দাদা তুমি একটা কলকাতার মস্তানদের কালী পুজো নিয়ে আমাকে একটা ফিচার লিখে দাও। আমি প্রথমে মানে রাজি হই না, এবং আপনি শুনলে অবাক হবেন, আমি কিন্তু সেদিন অর্ককে সুপ্রিয় চৌধুরীর নাম বলেছিলাম। আমি বলেছিলাম যে এটা সুপ্রিয় চৌধুরীকে দিয়ে তুমি লেখাও। তারপর উনি তারপরও আমাকে বলে যে দেখো না, তুমিও তো অনেক দিন ধরে বলছিলে অনেক ধরনের গল্প, একটা দেখো না। তো আমি 2-3 দিনের মধ্যে ওই কলকাতার মস্তানদের কালী পুজো নিয়ে একটা ফিচার লিখি। সেই ফিচারটা পড়ার পর অর্কই আমাকে প্রস্তাব দেয় যে এরকম কত চরিত্র আছে। আমি বললাম অনেক চরিত্র আছে। তখন এই সময়টা নিয়ে আমি মস্তান লিখতে ঢুকে পড়ি, এবং কি করে গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে কেন আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা বলা হচ্ছে সেখান থেকে নিয়ে ভানুবাবু, রাম চ্যাটার্জি হয়ে, এবং যখন আমি এই লেখাটার ভেতর ঢুকে পড়ি, মানে আমি নিজেও প্রস্তুত ছিলাম না এরকম একটা সিরিজ আমি লিখবো, কিন্তু সিরিজটা লিখতে লিখতে আমি এত মানসিকভাবে বিষয়টার ভেতর জড়িয়ে যাই এবং এত উপভোগ করি। আমি বাড়িতে বলতাম যে মানে একটা শব্দ আর একটা শব্দকে টানছে। আমি সারাদিন এই টেলিভিশন রিপোর্টার, তো সারাদিন এই কাজকর্ম করে আমার ওই সামনের ঘরে একটা ডিভানে আমি পুরো এরকম হাত পা ছড়িয়ে শুয়ে পড়তাম, শুয়ে পড়ে মোবাইলে লিখতাম। আর আমার লিখতে খুব আনন্দ লাগতো। এবং আমার যে এতগুলো বছরের যে রিপোর্টার হিসেবে পথ চলা, এই কলকাতা শহরের আনাজ কানাজ ঘোরা, এইগুলো কোথাও যেন একটা ছায়া ফেলে আসছিল যখন আমি আখ্যান লিখছিলাম, ওগুলো মিশে মিশে যাচ্ছিল। এইভাবে করে বিষয়টা তৈরি হয় কলকাতার তল্পের মস্তানি লেখা। কিন্তু সুপ্রিয়দা, তোমার ব্যাপারটা একটু ভিন্ন। মানে সৌরভ যেটা বলছে, একটা জায়গা থেকে ওর আগ্রহ তৈরি হয়েছিল, সেই আগ্রহটা আস্তে আস্তে প্রস্ফুটিত হয় এবং একটা সম্পূর্ণ বই লিখতে ওকে অনুপ্রাণিত করে। কিন্তু তুমি ধরো, সাহিত্যের তো অনেকগুলো দিক রয়েছে, অনেকগুলো ঘরানা রয়েছে, এবং দেখা গেছে যে সাহিত্যিক গোয়েন্দা কাহিনী লিখছেন তিনি প্রেমের উপন্যাসও লিখছেন, যিনি সামাজিক উপন্যাস লিখছেন তিনি ভূতের উপন্যাসও লিখছেন। কিন্তু লেখক সুপ্রিয় চৌধুরী যে ঘরানায় লেখা শুরু করলেন সেই ঘরানাটিকেই আঁকড়ে রয়েছেন। সুপ্রিয় চৌধুরীর প্রেমের উপন্যাস আমরা এখনো পাইনি। এই যে একটি ঘরানাটাই তুমি রয়ে গেছো, আমি মানে নিঃসন্দেহে সেই ঘরানাটি মানে আশ্চর্যজনকভাবে সফল, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি শুধুমাত্র এই ঘরানাটিতেই থেকে গেলে কেন? এটার মধ্যে কি কোনো মানে এটার মধ্যেই কি তুমি একমাত্র আনন্দ পাও, বা এটাই কি তুমি ধরে নিয়েছো যে এটাই আমার ভবিতব্য? কি কারণটা কি? না, এইভাবে ধরা ঠিক হবে না। ধরো আমি আফ্রিকা ঘুরেছি, আফ্রিকা ভ্রমণও তো লিখলাম, সবাই বলছে এটা তোমার জনারের একদম বাইরে বেরিয়ে গিয়ে লেখা, মানে সেখানে তো কিচ্ছু নেই এগুলো। তবে এটা একটা অন্যতম, আমাকে অন্ধকার জগৎ টানে। এর জন্য প্রথম কথা হচ্ছে এই লোকগুলো একটু অন্যরকম। এই লোকগুলো একটু অন্যরকম, যেরকম আমি কেন টানে এই লোকগুলোকে, আমি অনেককে ব্যক্তিগতভাবে দেখেছি। আমি কি একটা ছোট্ট কথা মানে গল্প বলতে পারি, ছোট্ট ঘটনা। সেটা হচ্ছে যে আমাদের পাড়ায় যখন সাট্টা খেলাটা খুব চরম জায়গায়, মানে তার রমরমা ছিল, তখন সাট্টা ডন হিসেবে একজনের নাম ছিল রশিদ খান। এখন রশিদ খানের ওখানে একটা কেস ছিল যে তখন সাট্টা একটা অদ্ভুত ধরনের পেমেন্ট হতো, যেটা আমি কালো কলকাতায় ক্যাসিনো কলকাতাতে লিখেছি। সেটা হচ্ছে পাত্তি খেললে, মানে সিঙ্গেল খেললে 1 টাকায় 9 টাকা পাওয়া যেত, পাত্তি খেললে 125 না 35। তো কিছু মানে এটা তো রশিদ মিয়া তো কলকাতার টপ মানে বুকি আর কি, আর তার আন্ডারে যেসব এজেন্টরা থাকতো এদের মধ্যে কিছু অসৎ এজেন্ট থাকতো। এরা কি করতো, গরিব মানুষরা ওই যে স্লিপে তার নম্বরটা লেখা হতো সেটা গেলে ওটা কেড়ে নিয়ে তারাতে সামান্য টাকা দিত, সে যদি প্রতিবাদ করতো তাহলে সে চড় থাপ্পড় খেত। তা আমার এইরকম এক বন্ধু, তিনি তখনও মানে সেও খুব দাপুটে, মানে একটি বড় পুজো কমিটির কর্মকর্তা, আমার থেকে অনেক সিনিয়র। তার একটা পার্সোনাল রিক্সাই ছিল প্রায়, যে রিক্সাতেই ঘুরতেন উনি। তা তার রিক্সাওয়ালার টাকাটার ওইভাবে একটি সাট্টা এজেন্ট মেরে দেয়। তা পরের দিন সে এসে, সেই রিক্সাওয়ালা তার খুব প্রিয় মনিরুদ্দিন, সে এসে হোমৌ করে পড়ে তার কাছে, দাদা আমার টাকা এরকম নিয়ে নিয়েছে। বলে কে নিছে, সে বাঙাল ভাষায় বলে।
তা বলে এই এজেন্ট, তা বলে চল রশিদের কাছে যাই। তো রশিদ মিয়ার তখন একটা হোটেল ছিল যমুনা সিনেমার সামনে, ওনার সব হোটেল থাকতো দরবার, ওই প্রত্যেক মুঘল দরবার, অমুক দরবার, তমুক দরবার। ওই এক দরবারে গেলাম, গিয়ে দেখি এত বড় কাঠের চেয়ার এ নিয়ে, বাক্স নিয়ে, তার এক মুন্সি বসে আছে। বলে যে भैया तो अभी नहीं आए हैं, आप लोग बैठिए इंडिया के। একটু বাদে রশিদ মিয়া ঢুকলেন। আমি তো ভেবেছিলাম যে এটা ওরম হবে, দেখলাম হেমন্ত মুখার্জির মতো বাংলা শার্ট, ঢোলা পায়জামা, শর্টকাট চেহারা, খুব নম্র একটি লোক ঢুকলেন। ঢুকে বলে আরে দাদা, ওদেরকে চিনতেন রশিদ ভাই, তো বললে যে আরে দাদা আপনারা চলে এলেন এখানে, আপ লোক চলে আয়ে, কে বাত হ্যাঁ? বলে এই তোমার লোক এই কাজ করেছে রশিদ। বলে আপনারা চলে যান, কালকে টাকা ফেরত দিয়ে দেবে, কালকে গিয়ে ওকে নিয়ে আসতে বলবেন টাকাটা। পরের দিন ওই রিক্সাওয়ালা গেছিল, গিয়ে দেখেছিল যে 1 পাউন্ড পাউরুটির মতো মুখটা ফুলে গেছে ওই যে এজেন্টের। আচ্ছা, আর কিচ্ছু না, টাকা যে সে তাকে বলেছিল, তা যেতে বললো যে দাদা বলেছে তো আরে ক্যা করেঙ্গে আপ থুকো। সেই লোকটা থুতু ফেললো, রশিদ মিয়া সেই এজেন্ট সেটা চাটলো, আর ওই অবস্থায় চেটে তার হাতে টাকাটা দিয়ে দিল। রশিদ মিয়া এটা বলে মূলত এই লোকটাকে আমি দেখেছি, আমার দেখা রকে বসে আছে ভানু বোস, পাশে তার কুকুর, অনেকদিন বাদে নামটা জেনেছিলাম, লাকি অ্যালসেশন বসে আছে সপার্শ্বদ। আমার এক দিদির গড়পাড়ে থাকতাম, তো ওই দিদির বিয়ে হয়েছিল ক্রিকরোতে, তো আমরা দুই বন্ধু যাচ্ছি, আমি চিনতাম না, দেখি আর রকে বসে আছে, কে ভানু বোস বসে আছে, সেই কুকুর তার পারিষদ চারদিকে, আর মাঝখানে তার মানে সেই ব্যাঘ্র সদৃশ্য অ্যালসেশিয়ান সে আছে। গোপালবাবুকে তো সেদিন অবধি দেখেছি, সাদা দাড়ি, সাদা চুল, মাথার উপরে ঝুঁটি করতেন, বসে আছেন দোকানে। আর তার পাশে যারা, তাদের গল্প বলতে গেলে অনেক দেরি হয়ে সব বইয়ে আছে, এই বইটি পাতাল পুরাণ, তাতে অনেক গল্পই আছে। তো এইভাবে দেখেছি। আমার আসলে এটা টানতো অন্য কারণে, এরা তার বাইরের লোক। রাম চ্যাটার্জি গাড়ির জানলা খুলে জিজ্ঞেস করতেন কি জামাই ভালো আছো, যখন এমএলএ হয়ে গেছেন, বলে আসবেন, বললো যে কাউকে কলকারখানায় কারুর ছেলের চাকরি দিতে হবে। তা ওকে মালিক বলছে যে কোথায় দেবো, চটকলে স্যার জায়গা নেই। বলে আরে দিন স্যার, নইলে তো ডাকাত ফাকাত হয়ে যাবে, তারপরে আপনার কারখানাতেই গিয়ে ডাকাতি করবে। মানে এটা অলিখিত, যেটা বলা থাকতো না যে এটা হবে, করবে, এটা দিয়ে দিন স্যার, একদম আপনাকে রাম চ্যাটার্জি চিরকাল মনে রাখবে, ঘাবড়াবেন না, রাম চ্যাটার্জি আবিবি জিন্দা। এগুলো না তার বাইরে একটা লোক, মানে যখন গডফাদার ডন ভিটো কর্লিওনি, তিনি ওই রকম একটি লোক গডফাদারে, কিন্তু তার বউয়ের রান্নাঘরটা দেখাচ্ছে যে তার বউ টমেটো পিউরি আর তুলসী পাতা দিয়ে পাস্তা রাঁধছে। এই যে এগুলো, তার বাইরে এরা সবাই একটা করে লোক, এদের আলাদা একটা জীবন, এটা আমাকে বেশি আকর্ষণ করেছিল। এইখান থেকেই আমি এদেরকে, এখানে সমস্ত জায়গায় এটা আছে। এবং আমার অনেক বন্ধু বান্ধব যারা পরবর্তীকালে একটা আগুনের সময় কাটিয়ে এসে তারা ডাকাত হয়ে গেছিল একদম, তাদেরকে নিয়ে এই বছর দেশে আমার আগের বছর উপন্যাসটা আমি তাদের মধ্যেই একজনকে নিয়ে লিখেছি। তো এইভাবে এই ক্যারেক্টারগুলোকে আমি খুব কাছ থেকে দেখা, সেইটাই আকর্ষণ, সেটা আমাকে আকর্ষণ করেছে। এবং সৌরভ দা, তোমাকে জিজ্ঞাসা করি, তোমার লেখার মধ্যে তো অবশ্যই রয়েছে এই যে মানে কলকাতার গুন্ডাইজম, সোজা কথা, এবং তার সূচনাকালটা এবং তার যে বিবর্তনটা, একেবারে ধরে নাও মানে মিলেনিয়ামের পরে, এই বিবর্তনটা কেমন, মানে সূচনাটা আর বিবর্তনটা কিরকম ভাবে তোমার চোখে ধরা পড়েছে? খুব সংক্ষেপে, যদি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব। সুপ্রিয়দার কথাটার রেস ধরেই শুরু করি। এই যে উনি রাম চ্যাটার্জির কথা বললেন, তো ভানু বোস, গোপালবাবু, রাম চ্যাটার্জি, মানে ভানু বোস এদের গুরুস্থানীয়। তো এই যে রাইস যে মস্তান কুল, তার মধ্যে প্রথম আপনার রাম চ্যাটার্জি যিনি মন্ত্রী হয়েছিলেন, এবং এই নিদর্শনটা যে এটা শুধুমাত্র রাজনীতির কাজে লাগা নয়, একেবারে সরাসরি সিস্টেমের অংশ হয়ে ওঠা, এবং এই ক্ষেত্রে রাম চ্যাটার্জি একটা উদাহরণ। পরবর্তীকালে 70-এর দশকে যে নবকংগ্রেসী গুন্ডা যাদের বলা হলো, তারা একটা জিনিস অনুভব করলেন যে আমরা কংগ্রেসের বাইরে আছি বলে আমাদের সামাজিক পরিচয় মস্তান। অথচ ওরকম একটা ঝোড়ো সময়ে নকশালপন্থীরাও অস্ত্র ধরেছেন, তাদেরকে কেউ মস্তান বলছে না, তারা কমরেড। সিপিআইএম গাড়ুলিয়া প্লেনামের পর তারাও সশস্ত্র বাহিনী করেছেন, অস্ত্র ধরেছেন, তাদেরকেও কেউ মস্তান বলছে না, তারা হলেন কমরেড। তখন তারা একটা উপলব্ধি করলেন যে আমরা কংগ্রেস পার্টির বাইরে থাকার জন্য আমাদের সামাজিক পরিচয় হচ্ছে যে আমরা মস্তান। সেই পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ওই 80-র দশকে এই এলাকায় এলাকায়
তথাকথিত এই নবকংগ্রেসি মস্তানরা কলকাতা পুরসভার কাউন্সিলর হলেন। আমি কলকাতা পুরসভার রিপোর্টার হিসেবে এই বৃদ্ধ কাউন্সিলরদেরকে আমি কিন্তু পেয়েছি। হৃদয়ানন্দ গুপ্তা, যিনি পালোয়ান নামে খ্যাত ছিলেন, মোহাম্মদ আলী পার্কের জগদীশ মিত্র আর কি, তারপরে চীনা চ্যাটার্জি, রাসবিহারীতে নীরেন্দ্রনাথ চ্যাটার্জি, চীনা চ্যাটার্জি, এরা সবাই কাউন্সিলর ছিলেন। আরেকজন প্রদীপদা ভানু বোসের একজন সাইকেল বাহিনীর একজন মানে যুবক সদস্য, এবং প্রদীপদা একজন মানে দারুণ ক্যারেক্টার, প্রদীপ ঘোষ, মানে আমাদের এখন যিনি রাজনীতিক সজল ঘোষের বাবা। তো যাই হোক, তো আমি এরকম ডাকাবুকো কাউন্সিলরদের পেয়েছি। আপনি যে প্রশ্নটা করলেন খুব সংক্ষেপে, এটার তত্ত্বায়ন সব থেকে ভালো করেছেন সুপ্রিয় চৌধুরী। আন্তর্জাতিকভাবে কিভাবে দেশের জন্য অস্ত্র ধরা মানুষজন কিভাবে মাফিয়া হয়ে গেলেন, আমাদের কলকাতা শহরেও তাই চরমপন্থী বিপ্লবীরা যারা অস্ত্র ধরেছিলেন দেশকে স্বাধীন করবার জন্য, তারা স্বাধীনতার পর কংগ্রেস নেতাদের ভোট করতে চলে গেলেন। সেই সময় বিরোধী দল হচ্ছে বামপন্থী এবং সেই জঙ্গি আন্দোলন, পাথর ছোড়া ইট ছোড়ার আন্দোলন। স্বাভাবিকভাবেই তাদেরকেও প্রতিহত করার জন্য কংগ্রেসের নেতারা এই সমস্ত সশস্ত্র লোকেদেরই ব্যবহার করতে শুরু করলেন। এবং এর আরেকটা বিষয় হচ্ছে যে 46 সালের দাঙ্গার সময় গোপালচন্দ্র মুখোপাধ্যায় যে ভারত জাতীয় বাহিনী তৈরি করে সবার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন কলকাতা শহরে যুবকদের, ওই অস্ত্র পরবর্তীকালে ওই অস্ত্রের উপর নির্ভর করে ওই স্বাধীনতার পরে এলাকায় এলাকায় দাদাদের জন্ম হয়। আচ্ছা, এই যে দাদাইজম শুরু হয়, গুন্ডাইজম শুরু হয়। এর মধ্যে থেকে এই যে ভানু বোস, এই যে বিরাট মস্তান, কিন্তু ভানু বোস কিন্তু একজন দেশপ্রেমিক। গোপাল বাবু, অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাইপো, বিরাট বড় একজন বিপ্লবী, যিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে আদর্শ মানতেন। আমার দ্বিতীয় বইটা আলো আঁধারির গোপাল পাঠায় আমি বিস্তৃতভাবে লিখেছি। তো এরকম চলতে চলতে এদের জীবনে একটা ব্যতিক্রমের নাম রাম চ্যাটার্জি। এরা বিধানচন্দ্র রায়ের কাছে গেছে, বিধানচন্দ্র রায় এদেরকে খুব খাতির যত্ন করতেন, ঠিক আছে, ব্যবহারও করেছেন, কিন্তু কোনোদিন রাজনীতিতে সুযোগ দেননি। এবং কিন্তু এই প্রথম ওনাদের মধ্যে রাম চ্যাটার্জি, যিনি যাকে জ্যোতি বসু মন্ত্রী করে দিলেন। এবং এই ঘটনাটায় এই রাইস মাস্তানরা কার্যত কিন্তু একটা হতাশার মধ্যে পড়ে গেলেন, যে এমনও হয়, মানে আমাদেরই একজন পুলিশের স্যালুট পাচ্ছে লালবাতির গাড়ি এবং মন্ত্রী, মানে গুন্ডার রাজনীতিকরণ, এটা প্রথম নাম রাম চ্যাটার্জি। এটা নিয়ে গবেষণা এবং আলোচনা আরো অনেক হওয়া উচিত। রাম চ্যাটার্জি মন্ত্রী হওয়ার পর কার্যত একেবারে বলা যায় গল্পের নায়ক। তাকে ঘিরে প্রচুর রূপকথার মতো গল্প আছে, মজার গল্প। এই রাইস মস্তানদেরকে ঘরে ঢুকিয়ে দেন হচ্ছে 70-এর দশকের নকশালপন্থী আন্দোলন এবং 69 সাল থেকে 71 সাল। এদেরকে নকশালদেরকে রুখবার জন্য প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে যেমন ছাত্র পরিষদ, অন্যদিকে যেমন পুলিশ প্রশাসন, পাশাপাশি এলাকায় এলাকায় নব যুবক সমিতি বা যুবক সমিতি নামে ক্লাব তৈরি হলো, যাদের অবশ্য কাজ ছিল বছরে একটা কালী পূজা করা, বিভিন্ন সময় বোমাবাজি করে নকশালদের ঠেকানো এবং মানে ওই আর কি শরীর চর্চা করা। এদের চরিত্রের একটা সমস্যা ছিল, যেটা আগের মস্তানদের সঙ্গে ভীষণ রকম আলাদা। আগের মস্তানরা কিন্তু মহিলাদের ব্যাপারে সাংঘাতিক, মানে তারা মনে করতেন মহিলাদের সম্মান রক্ষাটা তাদের ধর্ম এবং কর্তব্য। 70-এর দশকের বহু মস্তানদের ক্ষেত্রে অভিযোগ ছিল যে এই যে মেয়ে তুলে এনে বিয়ে করা, এই ধরনের অনৈতিক বিষয়গুলো কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। এই মজাটা হচ্ছে যে এই সময় সিপিএম ও গারুলিয়া প্লেনামের মধ্যে দিয়ে তাদের সশস্ত্র বাহিনী তৈরি করে ওই 70-এর ঝোড়োর সময়ে। এবং তারপরে নবকংগ্রেসি মস্তানদের একটা বড় অংশ তারা কাউন্সিলর হন। সিপিএম এরও অনেক সশস্ত্র বাহিনীর লোক পরবর্তীকালে পুরো রাজনীতিতে আসে। তো এইভাবে করে মস্তান সামাজিক পরিচয়টা এক প্রকার হয়েছে। সুপ্রিয়তা, আমাদের সময়টা বড়ই কমে গেল। হ্যাঁ, আমি জাস্ট তোমার কাছে ভালো বলবো, একদম একটা ছোট্ট প্রশ্ন তোমার কাছে জিজ্ঞেস করতে চাই, এবং এটা শেষ প্রশ্ন আজকে আমাদের আলোচনার। তুমি সেই সময়ের গুন্ডা মস্তানদের দেখেছো, এখনো দেখছো, বেসিক পার্থক্যটা? গুন্ডা আর গ্যাংস্টার, যেমন গ্যাংস্টার এদের কোনো নৈতিকতা নেই, খালি টাকা। গোপাল পাঁঠা পাড়ার মোড়ে বসে রয়েছেন, সম্প্রতি প্রয়াত হয়েছেন একজন আমার সঙ্গে, তারা বন্ধু ছিলেন, তার মুখে শোনা, আজকে তো তিনি নেই, আমি বলতে পারবো না। মানে সম্প্রতি প্রয়াত হয়েছেন একজন নকশাল নেতা, তার স্ত্রী বলেছেন তিনি ওই পাড়ার মেয়ে, অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন, রাত্রে ফিরছেন
কোচিং থেকে, তখন মেয়েরা কোচিং করতে যেত রাত্রিরে, কোচিং ক্লাসে তো গোপাল বাবু বসে রয়েছেন, লেনে ঢুকে কোথায় গেছিলে মা, ছেলেদেরকে মেয়েদেরকে জিজ্ঞেস করার পরে যেটা হলো, মেয়েরা বললো যে কোচিংয়ে। রাস্তায় কেউ কিছু বিরক্ত করেনি তো? বললো যে না, ঠিক আছে বাড়ি যাও, স্বঘোষিত গার্জেন নিশ্চিন্ত, বাড়ি যাও। এটাই উঠে গেল হচ্ছে নকশাল আমলকে আমি মনে করি একটা ব্যারিয়ার, পুরনো মস্তানতন্ত্র। আর এই যে পরের মস্তানতন্ত্র থেকে গ্যাংস্টার হয়ে যাওয়া, এটা এদের হাত ধরেই হলো। এই নতব্য জমানা 70 পরবর্তী জমানার গ্যাংস্টারদের হাত ধরেই এইটা হলো হচ্ছে তোমার মানে 77-এর পর, মানে 70-এর পরবর্তী 77, এই যে 72-এর থেকে যেটা হলো, এরা গ্যাংস্টারের আসার চেহারা নিয়ে নিল, একদল মস্তান রাজনীতিতে চলে গেল, এবং এরা অজস্র অন্যায় কাজ করলো, বিশেষ করে মেয়েদের উপরে। যেটা ভানু বোস চাবুক পেটা করেছিলেন, সামান্য আওয়াজ দিয়েছিল বলে একটি তার দলের ছেলে সারা রাত চাবুক মেরেছিলেন। রাম চ্যাটার্জি গলায় জ্যান্ত কই মাছ পুড়ে দিয়েছিলেন, সেটা আজও হুগলিতে কই কড়া বলে বিখ্যাত রয়েছে তার ওই স্টাইল। তো যাই হোক, হ্যাঁ, গলায় জ্যান্ত কই মাছ, মেয়ে ধর্ষণ করেছিল বলে। আর গোপাল বাবুর তো গল্প শোনালাম। এদের থেকে পাল্টে এসে সেটা হলো কানা অজিত, রানা দত্ত চৌধুরী, দেবা দত্ত, ঝালাবাবু, ফাটাকে স্টোর দুটো বিয়ে ছিল, কিন্তু সে তার ওইটা ছিল না। মানে মুদ্রা কথাটা যেটা বলছো যে এথিক্সটা একেবারে উঠে গেল, দিনে নেই, মানে তার সঙ্গে অর্থ, তার সঙ্গে অর্থ, ভানু বলতে সময় অর্থ আসছে, কালী পুজো করছি, করছি, কিন্তু রোজগার করব, টাকা বেঁটে নেব, মানে সিন্ডিকেট। আমাদের সত্যি কথা বলতে কি, এ এমনই অন্ধকার আলোচনা, এবং সেই কয়লা খনির মতো, যতই খুঁড়ি ততই কয়লা বেরিয়ে আসে, কিন্তু থামতে তো হবেই, কিছু করার নেই। আবার আসবো এই অন্ধকার জগৎ নিয়ে আলোচনা করতে, এবং তোমাদের দুজনকেই চাইবো আজকের মতো আলোচনা এখানেই ইতি টানছি। আবার ভবিষ্যতে দেখা হবে এই অন্ধকার আলোচনায়। ততদিন সকলে আলোয় থাকুন। নমস্কার।